আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সম্প্রতি একটি খবর দেখতে পেলাম। বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি জামাত ইসলামের পররাষ্ট্র বিষয়ক একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন। আবার স্বল্প সময়ের মধ্যে তাকে ফিরিয়ে নিয়েছেন, তাকে প্রত্যাহার করেছেন। সেই পররাষ্ট্র বিষয়ক পরামর্শক উপদেষ্টা তিনি মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন। তো যাকে তিনি নিয়োগ দিয়েছিলেন, কোনো একটা ইজমের কোনো একটা সিন্ডিকেটের পাল্লায় পড়ে তাদের পরামর্শে তাকে নিয়োগ দিয়েছিলেন বলে আমরা বুঝতে সক্ষম হই। যে জামাত ইসলামের আমির তার আশেপাশে যারা থাকে, বিভিন্ন ইজম কেন্দ্রিক যারা আছে, বিভিন্ন সিন্ডিকেট তৈরি করা আছে, তাদের কথা অনুযায়ী, সেই সিন্ডিকেটদের, সেই ইজমদের কথা অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছিলেন। পরে ভুল বুঝতে পেরে তাকে ফিরিয়ে আনেন, এবং সেই ব্যক্তি একজন দুষ্কৃতকারী, বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত চতুর টাইপের একজন ব্যক্তি। তিনি নিজেকে মন্ত্রী পদমর্যাদার চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম্ভবত চিঠি দিয়েছিলেন, কোটানকোট, যদি ভুল না হয়ে থাকে। তো এটা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। এদিকে আমরা আরেকটি বিষয় দেখতে পেলাম, জামাত ইসলামের পররাষ্ট্র বিষয়ক পরামর্শক হিসেবে, কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন ডক্টর ইফতেখার আহমদ চৌধুরীকে। ইফতেখার আহমদ চৌধুরীকে প্রায় 79 বা 80 বছর বয়সের এই প্রবীণ ব্যক্তি হচ্ছে 111 সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, মন্ত্রী পদমর্যাদায়। আমরা যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের 111 সরকারের কথা বলি, অনেকে সেটাকে তত্ত্বাবধায়ক সরকার বলে, কেয়ারটেকার সরকার। সেই অবৈধ সরকারের তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, মন্ত্রী পদমর্যাদায়। এবং তিনি ফখরুদ্দিন আহমদ, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং সেই সময়ে তিনি প্রধান উপদেষ্টা ছিলেন সেই সরকারের, তার স্ত্রীর ভাই, অর্থাৎ তিনি সেই ফারুক চৌধুরীর ভাই, ফারুক চৌধুরী, ইনাম আহমদ চৌধুরী, তাদের ভাই হচ্ছে এই ইফতেখার আহমদ চৌধুরী। তো ইফতেখার আহমদ চৌধুরী, এরা যখন ক্ষমতায় ছিল 111-এর সময়, সেই সময় পুরো বাংলাদেশকে ভোগ করতে দিয়েছিল ইন্ডিয়ার কাছে, পুরো রাষ্ট্রটাকে ভারতকে ভোগ করতে দিয়েছিল। আমরা লাল ঘোড়ার কথা জানি, 10টা ঘোড়ার কথা জানি, যেটা মঈনী আহমদকে উপহার দিয়েছিল। কিভাবে কিভাবে কত ঘটনা ঘটেছিল আমরা সব জানি। সেই 111 সরকারের সময় একটি নীল নকশা করে ভারতের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, ঘোলাটে পরিবেশ তৈরি করে, মিডিয়া তাদের নিয়ন্ত্রণে নিয়ে, এরপরে নীল নকশার মাধ্যমে শেখ হাসিনাকে, ভারতের অরিজিনাল কৃতদাসী, তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেয়। তো সেই সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন সেই ইফতেখার আহমদ চৌধুরী। তাকে এখন জামাত ইসলামী পররাষ্ট্র বিষয়ক পরামর্শক নিয়োগ দিয়েছে। এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে, দৈনিক আমার দেশেও এসেছে, পড়েছি, দেখেছি। এটা বুঝতে সক্ষম হয়নি আসলে কি ধরনের ঘটনা ভিতরে ঘটেছে। ইফতেখার আহমদ চৌধুরী কি আসলে সে ভালো হয়ে গেছে, সে কি তওবা করেছে? আপনারা জানেন যে 111 সরকারটা ছিল একটা অবৈধ সরকার, এবং সেই সরকারের যারা ছিল অনেকেই পালিয়ে আছে। মঈনী আহমদ আমেরিকাতে পালিয়ে আছে, ফখরুদ্দিন আহমদ আমেরিকাতে পালিয়ে আছে, এবং সেই জেনারেল মতিনকে আমরা দেখতে পাচ্ছি না। সেনাপ্রধান হারুনুর রশিদ ডেস্টিনির, সে তো মারা গিয়েছে। আমরা এদেরকে 111 সরকারের 2-4 জন বাদে, যারা যেরকম সেই সময় সরকারে ছিল না কিন্তু ইলেকশন কমিশনে ছিল, সাকাওয়াত, তাকে আমরা উপদেষ্টা হতে দেখেছি। আর একজনকে এই ইন্টারিম সরকার উপদেষ্টা বানিয়েছিল, পরিকল্পনা উপদেষ্টা।
প্রথমে শিক্ষা উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা বানিয়েছিল ওয়াহিদউদ্দিন মাহমুদ। আরও কিছু লোককে দেখেছি আমরা, আলী ইমাম মজুমদারকে দেখেছি। বাকি সবাই পলাতক বিদেশে, কেউ কেউ মারা গিয়েছে। সেই সময় চিফ ইলেকশন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গিয়েছে। তো এখন সেই ইফতেখার আহমদ চৌধুরী তারা তো অনেক অন্যায় করেছে, তারা দেশের সাথে বেইমানি করেছে, ওই সময় দুর্নীতিও হয়েছিল রাষ্ট্রে। এখন তিনি যদি ভালো না হয়ে থাকেন, ভালো যদি হয়ে থাকে, তাহলে তো যেরকম বলা থাকে ৭১-এর জন্য জামাত ইসলামকে ক্ষমা চাইতে বলে, তো 111 সরকারটা তো একটা অপরাধী সরকার ছিল, ভারত কর্তৃক পরিচালিত অপরাধী সরকার ছিল। সেই সরকারের যারা উপদেষ্টা ছিল, এখন তাকে যদি নিয়োগ দেয় পররাষ্ট্র উপদেষ্টা পরামর্শক জামাত ইসলামী, তাহলে তো তাকে জাতির সামনে আগে ক্ষমা চেয়ে আসতে হবে। 111 সরকারের সময় যে অন্যায়গুলো হয়েছে তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে, বলতে হবে আমি আসলে সেই সময় ভুল করেছি, এই বিবরণ দেবে কোন কোন কারণে তিনি সেখানে গিয়েছিলেন এবং এখন কিভাবে ভুল বুঝতে পারছেন এবং অনুতপ্ত হবেন, ক্ষমা চাবেন আগের ভুলের জন্য। তাহলে জামাত ইসলামী তাকে যদি পরামর্শক নিয়োগ দেয়, কনসালটেন্ট নিয়োগ দেয়, তাহলে সেটা বেশি উপযুক্ত মনে হবে, ভালো মনে হবে। এখন তো মানুষের মধ্যে একটা ধূম্রজাল, একটা সন্দেহ, একটা রহস্য মানুষের মধ্যে ঢুকবে মাথায়, যে জামাত ইসলামী এই ধরনের দুষ্কৃতকারী ব্যক্তিদেরকে, যারা 111 সরকারের কুশীলব, তাদেরকে নিয়োগ দিচ্ছে, কেমন না কথাটা। এখন মানুষ তো অনেকে ভালো হয়ে যায়, পুরনো জীবনে অনেক অতীত জীবনে অনেক অন্যায় করে, এখন এই লোকটা কি ভালো হয়ে গিয়েছে? আবার এই লোকটা 80 বছর বয়স, 79-80 বছর বয়স, অনেক বয়স্ক লোকরা তো অনেক সমস্যা তৈরি করে। তাকে পরামর্শক নিয়োগ দিয়েছে, তাই সে কি মানসিকভাবে সে কি সুস্থ আছেন? অনেক সময় বয়স্ক লোকরা তো এলোমেলো কাজ করে, তো কিভাবে কি করলেন ব্যাপারটা। এদিকে মারাত্মক সমালোচনা শুরু হয়েছে মিডিয়াতে ইফতেখার আহমদকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। ইফতেখার আহমদের ভাই ইনাম আহমদ চৌধুরী ছিল মারাত্মক লেভেলের একটা বেঈমান, মুনাফিক। সে বিএনপির উপদেষ্টা ছিল, বিএনপি চেয়ারপারসনের। পরে বৃদ্ধ বয়সে সে সম্ভবত 18 সালে সে নমিনেশন না পেয়ে বিএনপি থেকে, আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়েছিলেন, এরপরে ফেল করেছেন। পরে তিনি কিছুদিন পর তো মারা গিয়েছেন সম্ভবত। তো এই ধরনের কালপ্রিট, তার ভাই ফারুক চৌধুরী ছিলেন ডিপ্লোম্যাটিক, প্রথম আলো পত্রিকায় নিয়মিত লিখতেন, তারা ছিল সেকুলার পরিবার। তো এই পরিবারের লোকজনকে এইভাবে নিয়োগ দিয়েছে। এখন অনেক লোকরা হয় কি ভালো হয়ে যায়। এখন কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে জামাত ইসলামের পার্টিতে এখন যে জামাত ইসলামী 11 দলীয় জোট করেছে, সেই জোটে তাকে নিয়েছে। সেখানে তার বয়স প্রায় 90 ছুঁই। তবে সে তো জামাত ইসলামে যোগ দেয় নাই, সে অ্যালাইন হয়েছে একটা জোটে। এদিকে মেজর আখতারুজ্জামান বিএনপির একাধিকবার এমপি ছিলেন, তিনি সামরিক বাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, 71-এর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। তিনিও একজন বয়স্ক ব্যক্তি, প্রবীণ ব্যক্তি। তার অতীতে অনেক বিতর্কিত ঘটনা আছে। তা আমরা তার বিভিন্ন বক্তব্য, কথাবার্তা বুঝতে পারছি যে আখতারুজ্জামান তার অতীত জীবনের ব্যাপারে ভুল বুঝতে পারছেন। এখন তিনি জামাত ইসলামে যোগ দিয়ে ভালো কাজ করার চেষ্টা করছেন, সম্মান বোধ করছেন। ইফতেখার আহমদ চৌধুরীর ব্যাপারটা পরিষ্কার হওয়া উচিত। জামাত ইসলামী তাকে নিয়োগ দিল, আসলে তিনি কি ভালো হয়েছেন কিনা, বা নামাজ পড়েন কিনা, তো আবার কোনো বেইমানি করবেন কিনা, জামাত ইসলামের গোপন খবর জেনে সমস্যা তৈরি করবেন কিনা, এগুলো জানা দরকার। এবং তার ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে লিখিতভাবে বা প্রকাশ্য সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ্য তার ক্ষমা চাওয়া উচিত যে তিনি 111 সরকারের সময় ভুল করেছেন, সেটা তার অন্যায় ছিল। এটা করলে তাহলে জামাত ইসলামের উপরে এই সমালোচনাটা কমে যাবে। আসসালামু আলাইকুম।